আমার স্বামীর অফিসের কলিগ আমার গর্তের সমস্ত পানি বের করে দিল। আমি কখনো ভাবি নাই যে এমন করেও আদর করা যায়। আমার কলিজার স্বামী এবং বন্ধুরা, এই গল্পটি শোনার পরে তোমাদের পানি বের হবার গ্যারান্টি দিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে এখন গল্পটা শুরু করি। আমি অনুষ্কা, 28 বছর বয়সী এক সুন্দরী নবযুবতী বিবাহিতা। আমার স্বামী রক্তিম আর 3 বছরের ছেলে অপুকে নিয়েই আমার সোনার সংসার। রক্তিম একটা প্রাইভেট ফার্মে উচ্চ পদেই চাকরি করে। রক্তিমের শারীরিক গঠন খুবই সুন্দর, যাকে বলে সম্পূর্ণ পুরুষালী চেহারা। তাই তাকে দেখলেই যে কোনো মেয়ে তার উপর পুরো ফিদা হয়ে যেতে পারে। রক্তিমের টাও বেশ বড়, প্রায় 6 লম্বা আর ঠিক তেমনই মোটা। সে আমাকে প্রায় প্রতিদিনই দেয় এবং প্রতিবারেই অন্তত টানা আধ ঘন্টা ঠাপায়। ফুলশয্যার রাত থেকেই রক্তিমের খেতে আমার ভীষণ ভালো লাগে। সে প্রতিদিন আমায় ফাটলটা বেশ চওড়া করে দিয়েছে। রক্তিম কিন্তু আমার মাইদুটোর ভীষণ যত্ন করে। সে আমায় দামি ছাড়া পরতেই দেয় না। সে আমার মাইদুটো না টিপে শুধু আদর করে হাত বুলাতে এবং মাঝে মাঝে আমার কোনো একটা বোটা মুখে নিয়ে চুষতে থাকে। আর সে কারণেই আমার মাইদুটো বিয়ের 5 বছর পরেও এত নিটোল আর সম্পূর্ণ খাড়া আছে। কলেজ জীবনে আমার যেমন শারীরিক গঠন ছিল, আজও ঠিক তাই আছে। আমি বিয়ের আগে 32B সাইজের ব্রা পরতাম, আজও তাই পরি। বলতে পারি, এই কয়েক বছরে আমি বিয়ে করেছি, মা হয়েছি, তবুও তখনের তুলনায় শুধু আমার বাল একটু বেশি ঘন আর কোকড়া হওয়া ছাড়া আমার আর কোনো পরিবর্তন হয়নি। সেই কারণেই আমায় নিয়মিত বাল কামাতে হয়। যদিও হাতে সময় পেলে রক্তিম আমার পা দুটো ফাঁক করে খুবই যত্ন সহকারে আমার বাল ছেঁটে দেয়। আমার 3 জনের ভালোই চলতে থাকা এই সুখের সংসারে হঠাৎ একদিন একটা ঝড় উঠল। না, আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া বা মনমালিন্য হয়নি। আসলে ওই ঝড়টা এসেছিল কোনো এক প্রত্যন্তর গ্রামে রক্তিমের বদলি হয়ে যাবার ফলে। প্রথমে আমি ব্যাপারটা শুনে ভয়ে কেঁপে উঠেছিলাম এবং আমার ছেলেকে নিয়ে তার সাথেই গ্রামে গিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু ওই প্রত্যন্তর গ্রামের পরিবেশে বাচ্চা নিয়ে থাকা মোটেই সম্ভব ছিল না। তাই চাকুরি বাঁচানোর জন্য রক্তিমকে সেখানে একলাই চলে যেতে হয়েছিল। আমি বুঝতেই পারছিলাম না রক্তিমের কাছে নিয়মিত না খেয়ে আমি থাকবি বা কীভাবে। কোনো বিবাহিতা নবযুবতীর ক্ষেত্রে দিনের পর দিন, রাতের পর রাত স্বামীর না খেয়ে থাকাটা যে কতটা কষ্টকর আমি সহজেই অনুমান করতে পারছিলাম। এবং এক রাত্রে আমি খেতে খেতে রক্তিমকে বলেই ফেলেছিলাম, রক্তিম, তুমি রাতের পর রাত আমার থেকে দূরে থাকলে আমি ভরা যৌবনে আমার জ্বালা কি করে মেটাবো বলতে পারো? ভাবতে পারো তোমার এই আদরের ফাটলের কি পরিণতি হবে? সব শুকিয়ে শেষ হয়ে যাবে। রক্তিম হেসে ইয়ার্কি করে বলেছিল, অনুষ্কা, তুমি অত চিন্তা করো না, আমি তোমার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা করেই ফেলবো আর নিজের জন্যে ওই গ্রামেই কোনো বিকল্প বউ খুঁজে বের করব যে রাতে আমার শরীরের চাহিদা মিটিয়ে দিতে পারে। কথাটা ওই সময় হাসির ছলে বলে থাকলেও রক্তিম আমার জন্য বাস্তবেই নতুন এক বৈচিত্র্যময় ব্যবস্থা করেছিল, যেটা আমি প্রথমে ভাবতেও পারিনি। একদিন রক্তিম অফিস থেকে ফিরে আমায় বলল, অনুষ্কা, আমি কাজের সুবাদে অন্য শহরে বদলি হয়ে গেলে বাড়িতে তোমার আর অপুর একলা থাকা মোটেই সুরক্ষিত হবে না। তাছাড়া একলা থাকলে তুমি রাত বেরাতে কোনো প্রয়োজন পড়লে কারুর সাহায্য পাবে না। তাই আমি ভাবছি আমাদের বাড়িতে একটা পেইং গেস্ট রাখব, যাতে সে সুবিধা অসুবিধায় আমার অনুপস্থিতিতে তোমার পাশে দাঁড়াতে পারে। আজই আমার এখানের অফিসে নতুন এক উচ্চাধিকারিক কার্যভার গ্রহণ করেছে। ছেলেটির মাত্র 23 বছর বয়স। সে খুবই মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী এবং এখনও অবিবাহিত। সে এখানে থাকার জন্য বাসস্থান খুঁজছে। আমি ভাবছি তাকেই আমার বাড়িতে পেইং গেস্ট রাখব।
ছেলেটি বয়স হিসাবে আমাদের দুজনের চেয়েই ছোট, তাই সে পেইং গেস্ট থেকে আমার অনুপস্থিতিতে তোমার ছোট ভাই হিসাবেও যে কোনো দরকারে তোমার পাশে থাকতে পারবে। আমাদের বাড়ির সামনের দিকের ঘরটিতে যার সাথে লাগোয়া টয়লেট আছে ওই ছেলেটির থাকবার ব্যবস্থা করব। খাওয়া দাওয়ার সময় সে সামনের দরজা দিয়ে বেরিয়েই আমাদের ডাইনিংয়ের জায়গায় চলে আসবে, কারণ আমাদের প্রাইভেসির জন্য বাইরের ঘর এবং আমাদের শোবার ঘরের মাঝের দরজাটা বন্ধ রাখব। আমি রক্তিমের প্রস্তাব মেনে নিয়েছিলাম, কিন্তু তখন আমি স্বপ্নেও ভাবিনি আমার ওই ছোট্ট ভাইটি একদিন আমার ইচ্ছা ও অনুমতিতেই আমার অত সাধের মাইদুটোয় হাত বুলাবে, তারপর আমার জ্বলন্ত গুহায় তার বিশাল ঢুকিয়ে কামের আগুন শান্ত করবে। যাক, সে কথায় পড়ে আসছি। পরের দিন সন্ধ্যায় রক্তিম অফিস থেকে ফেরার সময় সেই আধিকারিক ছেলেটিকে সাথে নিয়ে এল। ওহ, কি সুদর্শন চেহারা ছেলেটার! তেমনই সুন্দর তার শরীরের গঠন, ঠিক যেন সাক্ষাৎ কোনো হিন্দি সিনেমার নায়ক। ছেলেটা প্রথম দেখাতেই যেন আমার মনের ভিতর জায়গা বানিয়ে নিল। গল্প, প্রেমের পথে অদৃশ্য সেতু। অধ্যায় 1। প্রথম দেখা। ঈশিতা জানত যে তার জীবন কঠিন হতে চলেছে, কিন্তু সে কখনো ভাবেনি যে একদিন এমন এক মুহূর্ত আসবে যখন তার হৃদয় এতটা ঝুঁকির মধ্যে পড়বে। শহরের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়ার মতোই তার জীবন ছিল, কর্মব্যস্ত, স্থির, তবে অপ্রতিরোধ্য এক ভাঙ্গনের মধ্যে। একদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে তিনি তার প্রিয় ক্যাফেতে পৌঁছলেন। সেখানে কফি নিয়ে বসতে গিয়ে তিনি লক্ষ্য করলেন একটি পুরুষ যিনি এক কোণে ডেস্কে বসেছিলেন। তার চোখে কিছুটা অবিশ্বাস্য ভাব ছিল। আরিয়ান, এক সফল ব্যবসায়ী যার জীবন পেশার দুনিয়াতেই আটকে ছিল। তার অদ্ভুত আচরণ দেখে ঈশিতার মনের মধ্যে এক অজানা কৌতূহল জন্ম নিল। আরিয়ান তখন ক্যাফের এক কোণে বসে কাজ করছিল, তবে তার চোখ ছিল জ্যামিতিক আকারে কিছু চিত্রিত নোটবুকে, যেন সেই জীবনের অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে। ঈশিতা মন দিয়ে দেখছিল, কিন্তু সেদিন আরিয়ান তার দিকে একবারও তাকালো না। সেই প্রথম তার সাথে দেখা হওয়ার পর ঈশিতা ভাবল যে তার জীবনে আরিয়ান হয়তো কেউ নয়, তবে তার পেছনে কোনো গল্প ছিল। অধ্যায় 2। সেতুর প্রথম পাথর। কিছুদিন পর এক পেশাদার ব্যবসায়িক সম্মেলনে তাদের আবার দেখা হয়। ঈশিতা এবং আরিয়ান একে অপরকে সেদিন চিনতে পেরেছিল। আরিয়ান, যিনি প্রাথমিকভাবে ঈশিতাকে বেশ অস্পষ্ট মনে করেছিলেন, এখন মনে করলেন তার সাথে কিছুটা আলাপ করা উচিত। এক মুহূর্তে তিনি তার কর্মস্থল থেকে সরে এসে তার পাশে এসে দাঁড়ালেন। তুমি তো ক্যাফের সেই মহিলা, তাই না? তিনি হালকা হাসি দিয়ে বললেন। ঈশিতা খানিকটা অবাক হয়ে তাকালেন। হ্যাঁ, আমি। আপনি? আরিয়ান, তিনি বললেন। প্লিজ বসুন, আপনার সাথে কিছুক্ষণ কথা বলার ইচ্ছা ছিল। ঈশিতা খানিকটা হেসে, বসতে হবে না, আপনি নিশ্চয়ই ব্যস্ত, তাই না? না, আজকাল সময়ের অভাব নেই, আরিয়ান বললেন, তবে তার কণ্ঠে কিছুটা রহস্য ছিল। তারপর শুরু হলো তাদের প্রথম আলাপ। একটি সাধারণ আলোচনা যা কখনো একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করল না, কিন্তু এই আলাপের মধ্য দিয়ে তাদের মধ্যে অদৃশ্য এক সেতুর প্রথম পাথর স্থাপন হল। অধ্যায় 3। সম্পর্কের শুরু। সপ্তাহ পেরোল এবং আরিয়ান এবং ঈশিতার মাঝে আলোচনা আরও গভীর হতে লাগল। তারা বুঝতে পারছিল যে একে অপরের মাঝে কিছু অজানা ছিল যা তাদের ব্যক্তিগত জীবনকে টানছিল। তবে এটি ছিল শুধুই একটি বন্ধুত্বের সূচনা যা আগামী দিনগুলিতে নতুন রূপ নিতে যাচ্ছিল। আরিয়ান মনে করছিল, আমি আবারও নিজের হৃদয়কে পুরোপুরি বিশ্বাস করতে পারব কি না। আর ঈশিতা ভাবছিল, এটা কি আসলেই প্রেম হতে যাচ্ছে নাকি শুধুই একটি সম্পর্কের সূচনা। এই সম্পর্কের মধ্যে আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত আসবে, যেখানে ঈশিতা নিজের ভঙ্গুর হৃদয়কে পুনরায় খুঁজে পাবে আর আরিয়ান তার হারানো বিশ্বাস ফিরে পাবে।
তবে জীবনের অদৃশ্য সেতুতে কিছু সময়ের জন্য হারিয়ে যাবে তারা। আমার মনের ভিতর তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেল এবং দুষ্টু বুদ্ধিটাও নাড়া দিতে আরম্ভ করল। আমি মনে মনে ভাবলাম রক্তিমের অনুপস্থিতিতে যদি এই ছেলেটা উলঙ্গ হয়ে আমার উপর উঠে আমায় তাহলে কি মজাই না হবে। আমি আমার সমস্ত যৌবন তার হাতে তুলে দেব। হঠাৎ ওই ছেলেটারই ডাকে আমার যেন স্বপ্ন ভাঙল। ছেলেটা নিজেই অত্যন্ত মৃদু গলায় হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করে বলল, ভাবিজান, আমি জাহির খান, গতকালই এই অফিসে কাজে ঢুকেছি। রক্তিম স্যার নিজের বাড়িতে আমায় আশ্রয় দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের দুজনের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার জন্য আপনাদের কোনো অসুবিধা না হয় সেটা আমি সবসময় খেয়াল রাখব। স্যার তো বাইরে চলে যাচ্ছেন, তাই ওনার অনুপস্থিতিতে আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি আমায় আদেশ করবেন। আমি সন্তর্পণে সেটা করার চেষ্টা করব। ছেলেটার কথা শুনে আমার সারা শরীর শিরশির করে উঠল। আরে ছেলেটা তো তাহলে মুসলিম। আর মুসলিম ছেলে মানেই তো সুন্নত হয়ে থাকা। এত বছর জাঙ্গিয়ায় ঘষা খেয়ে যার উন্মুক্ত ডগটা খড়খড়ে হয়ে আছে। আমি আমার এক মুসলিম বান্ধবীর কাছে শুনেছিলাম সুন্নত হবার ফলে মুসলিম ছেলেদের অন্যদের তুলনায় বেশি লম্বা এবং মোটা হয়। গল্প। অজানা অনুভূতির ছোঁয়া। সন্ধ্যা পেরিয়ে গেছে। আকাশে হালকা তারার ঝিলিক। নীলার চোখে এখনো ক্লান্তির ছাপ। অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পর এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। পাশের বাড়ির বাগানে ঝিরঝির করে বাতাস বইছে, কিন্তু তার মনের ভেতর যেন অন্য এক ঝড়। নীলার স্বামী তৌফিক প্রতিদিনের মতোই অফিসে। তৌফিকের চাকরি অনেক ব্যস্ততার। সপ্তাহে 6 দিন তাকে অফিসে থাকতে হয়। আর নীলা, সংসার সামলানোই তার প্রধান দায়িত্ব। একদিন তৌফিকের অফিসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। নীলা সেখানে প্রথমবারের মতো স্বামীর সহকর্মীদের সঙ্গে দেখা করতে যায়। সবার মধ্যেই আন্তরিকতা ছিল, কিন্তু একজন বিশেষ সহকর্মী রাফি নীলার মনে অদ্ভুত এক ছাপ ফেলেন। রাফি উচ্চতায়, মাঝারি গায়ের রং শ্যামলা আর চেহারায় এক ধরনের অদ্ভুত আকর্ষণ। তার ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু ছিল যা মানুষকে স্বস্তি দেয়। সে সবার সঙ্গে হাসি তামাশা করছিল। নীলার সঙ্গেও একবার কথা হয়। কথাগুলো খুবই সাধারণ ছিল। আপনার খাবার পছন্দ হয়েছে তো? কিন্তু নীলা লক্ষ্য করল তার চোখ দুটো যেন কথা বলছে। রাফির আচরণ এত সহজ আর স্বাভাবিক ছিল যে নীলা বুঝতেই পারছিল না কেন তার প্রতি এমনভাবে মনোযোগ দিচ্ছে। পরের দিন ঘটনাচক্রে তৌফিক একদিন বাড়িতে আসার সময় বলল, নীলা, রাফি তোমার জন্য কিছু পাঠিয়েছে। অফিসে কথা হচ্ছিল যে তুমি ভালো কবিতা পড়তে পছন্দ করো। সে তোমার জন্য তার প্রিয় কবিতার বইটা এনেছে। নীলার হৃদয়ে কেমন যেন ধক করে উঠল। রাফি কেন তার জন্য বই আনল? সে কি শুধু সৌজন্যবশত, নাকি এর পেছনে কোনো অন্য ইঙ্গিত আছে? নীলা বইটা হাতে নিয়ে দেখল এর ভেতরে একটা ছোট্ট নোট লেখা। মানুষের মন অনেকটা বইয়ের মতো। যত পড়বে তত গভীরতা অনুভব করবে। নীলার মন তোলপাড় হতে লাগল। রাফির কথাগুলো কি শুধুই বন্ধুত্বপূর্ণ, নাকি এর মধ্যে কোনো ব্যক্তিগত অনুভূতি লুকিয়ে আছে? অপরাধবোধ নীলা নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কি করছি? আমি তৌফিককে ভালোবাসি। এই অনুভূতি কেন আসছে? কিন্তু এরপরও সে নিজেকে আটকাতে পারছিল না। রাফির সৌজন্যতার মধ্যে এক ধরনের মায়া ছিল যা তাকে আকৃষ্ট করছিল। এরপর থেকে রাফি কখনো কখনো নীলার সঙ্গে তৌফিকের মাধ্যমে যোগাযোগ করত। কখনো নতুন কোনো বই, কখনো বিশেষ কোনো চকলেট। নীলা প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু একদিন রাফি সরাসরি তাকে একটি মেসেজ পাঠালো। আপনার কথা ভাবলে মনে হয় পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা সত্যিই অন্যকে বুঝতে পারে।
নীলা মেসেজটা দেখে হতভম্ব হয়ে গেল। সে জানে তৌফিক কখনো তার প্রতি অবহেলা করেনি, কিন্তু রাফির এই সরল স্বীকারোক্তি যেন তার ভেতরের এক নতুন দরজা খুলে দিল। সমাপ্তি নীলা ধীরে ধীরে রাফির সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল যে তার এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তৌফিকের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা অটুট ছিল। তবে নীলার মনে একটি প্রশ্ন রয়ে গেল, কেন এমন অনুভূতি হয়? হয়তো আমরা কেউই পুরোপুরি আমাদের আবেগের নিয়ন্ত্রণে নেই। মাঝে মাঝে অপরিচিত কেউ আমাদের হৃদয়ে এমন কিছু জাগিয়ে তোলে যা আমরা কল্পনাও করিনি। কিন্তু সেটা সামলে নেওয়ার দায়িত্বও আমাদের নিজেদের। ঈশা একটি ছোট শহরের সাধারণ মেয়ে। তার দিনগুলো কাটত নির্ভেজাল আর নিষ্পাপ ভাবনায়। সকালে উঠে বাবার সাথে গাছের পাতা ঝাড়ু দেওয়া, মায়ের রান্নাঘরে সাহায্য করা আর বিকেলগুলো বন্ধুদের সাথে নদীর ধারে গল্পে মশগুল হওয়া, এসব নিয়েই তার জীবন। কিন্তু ছোট শহরের জীবনে ঈশার মতো মেয়েদের স্বপ্ন দেখতে মানা। তার বাবা মা চেয়েছিলেন ঈশা বাড়ির কাজকর্ম শিখে বড় হয়ে একটি ভদ্র ঘরে বউ হয়ে যাবে। কিন্তু ঈশার মন অন্য কিছু চায়। তার ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে, লোকের সেবা করবে। এই ইচ্ছা নিয়ে সে প্রতিদিন বইয়ের মাঝে ডুব দিত। একদিন শহরের একমাত্র স্কুলের প্রধান শিক্ষক ঈশার বাবার কাছে আসেন। তিনি বলেন, মশিউর ভাই, ঈশা অনেক মেধাবী মেয়ে। তাকে যদি বড় কোনো শহরে পড়ানোর সুযোগ দেন সে অনেক বড় হতে পারবে। ঈশার বাবার মুখ কালো হয়ে যায়। শুনুন, মেয়ে মানুষ বড় হবার দরকার কি? আমাদের যা আছে তাই যথেষ্ট। তার ভালো একটা বিয়ে দিলেই হবে। ঈশা জানত তার বাবা এভাবেই ভাবেন। কিন্তু সে হার মানার মেয়ে নয়। সেই রাতে সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি যদি নিজে উপার্জন করতে পারি তুমি কি আমাকে পড়তে দিতে রাজি হবে? মা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই যদি তোর স্বপ্ন পূরণ করতে পারিস আমি তোকে থামাব না। তবে বাবার চোখের আড়ালে সব করতে হবে। ঈশা ঠিক করল সে নিজে টিউশনি করবে এবং নিজের পড়ার খরচ চালাবে। সংগ্রামের শুরু। ঈশা সকালে স্কুলে যেত আর বিকেলে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াত। ধীরে ধীরে তার কাছে টিউশনের ছাত্রছাত্রী বাড়তে লাগল। শহরের মানুষ তাকে ভালোবাসতে শুরু করল। তবু বাধা ছিল। একদিন তার বাবা জানতে পারলেন ঈশার টিউশনের কথা। রাগে ফেটে পড়লেন তিনি। তুই কিভাবে আমার কথার এত অবাধ্য হতে পারলি? ঈশা চোখের পানি মুছতে মুছতে বলল, বাবা, আমি শুধু পড়তে চাই। আমি চাই তুমি একদিন আমার জন্য গর্ব করো। বাবা কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। একদিনের পরিবর্তন। ঈশা পড়াশোনা শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। বাবা শুরুতে রাজি না হলেও তার মা অনেক বুঝিয়ে তাকে রাজি করান। মেডিকেলের দিনগুলো সহজ ছিল না। বড় শহরে নিজের জায়গা তৈরি করতে অনেক চেষ্টার প্রয়োজন হয়েছিল। তবু ঈশা হাল ছাড়েনি। নিজের দক্ষতা আর পরিশ্রম দিয়ে সে একসময় সবাইকে মুগ্ধ করে। কয়েক বছর পর ঈশা যখন ডাক্তার হয়ে নিজের শহরে ফিরে আসে তখন পুরো শহর তাকে বরণ করে নেয়। সবচেয়ে বড় কথা, তার বাবা মায়ের মুখে গর্বের হাসি ছিল। ঈশার শিক্ষা, ঈশার গল্প শুধু তার নিজের নয়। এটি প্রত্যেক মেয়ের গল্প যারা স্বপ্ন দেখে কিন্তু বাধার দেয়াল পেরোতে হয়। ঈশা দেখিয়েছে যে সংকল্প আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায়। গল্পটি কেমন লাগলো?